বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়, যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ভাইয়া, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পড়তেছো, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে গতি অধ্যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা হয়তোবা কেউ স্কুলে ক্লাস করেছো, কেউ বা কোচিং এ, কেউ বা প্রাইভেটে, কেউ অধ্যায়টি ভালোভাবে পারো, কেউ বা মোটামুটি পারো, আর কেউ বা পারো না। ভাইয়া ঠিক আছে, তো কোনো সমস্যা নাই। আমি আজকে এমন ভাবে আলোচনা করব যেন তোমরা সবাই এই অধ্যায়টিকে ভালোভাবে বুঝতে পারো, আয়ত্ত করতে পারো। তো ভাইয়ারা শুরু করি। তো ভাইয়ারা, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। ভাইয়া ঠিক আছে, তো চলো আমরা অধ্যায়টা শুরু করি। ভাইয়া, গতি কি? গতি কি? আমাদের চারপাশে অনেক বস্তু রয়েছে, বস্তুগুলো কি? কেউ বা থেমে থাকে, কেউ বা চলমান থাকে। যদি থেমে থাকে তাহলে সেটা হচ্ছে স্থিতি, আর যদি সে চলমান হয় তাহলে সে গতি। ভাইয়া তো চলো শুরু করি। সর্বপ্রথমে আমাদের অধ্যায়টিকে আমি 8টা টাইপে ভাগ করেছি। তো চলো টাইপগুলো দেখে নিই। টাইপ নাম্বার 1 হচ্ছে স্থিতি ও গতি। টাইপ 2 হচ্ছে বিভিন্ন প্রকার গতি। টাইপ 3 হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। টাইপ 4 হচ্ছে দ্রুত ও সরণ। টাইপ 5 দ্রুতি ও বেগ। টাইপ 6 ত্বরণ ও মন্দন। টাইপ 7 গতির সমীকরণ। টাইপ 8 পরিণত বস্তুর সূত্র। ভাইয়া ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের টাইপ, 8টা টাইপ। এই 8টি বিষয় নিয়েই তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এবং কি আমিও আজকে 8টি বিষয় নিয়েই আলোচনা করব। খুব অনায়াসে তোমরা এই 8টি বিষয় আয়ত্ত করে নিতে পারবা, আর এবং আশা করি ভালোভাবে বুঝতে পারবা। তো ভাইয়া, সর্বপ্রথমে রয়েছে স্থিতি ও গতি। ভাইয়া, স্থিতি কি আর গতি কি? কোনো কিছুর সাপেক্ষে, সময় সাপেক্ষে বস্তু যদি অবস্থান পরিবর্তন করে তাহলে সেটা হচ্ছে গতি। কি বললাম? সময়ের সাথে বস্তু যদি অবস্থান পরিবর্তন করে, কি আবার বলতেছি, সময়ের সাথে বস্তু যদি অবস্থান পরিবর্তন করে। দেখো, এই যে এখানে একটি কি রয়েছে, ধরলাম যে একটি বস্তু রয়েছে, তো কয়েক সেকেন্ড পরে সে বস্তুর অবস্থান পরিবর্তন হইলো, বস্তুটি এখানে চলে আসলো, তাহলে কি সেটি বস্তুর অবস্থান পরিবর্তন হইলো। ভাইয়া ঠিক আছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে গতি। তাহলে গতির সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারবো? সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন হইলে সেটা গতিশীল, আর এর ধর্মটাই হলো গতি। ভাইয়া ঠিক আছে, তো স্থিতি কি? স্থিতি মানে কি? থেমে থাকা না? তাহলে বস্তুটি থেমে থাকবে। তো এই সংজ্ঞাটা কি দিতে পারি? সময়ের সাথে বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে বলবো স্থিতিশীল, আর এর ধর্মটাই হলো স্থিতি। ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো না? তো এই পর্যন্তই টাইপ 1। তারপরে রয়েছে বিভিন্ন প্রকার গতি। ভাইয়া দেখো, আমাদের চারপাশে যে গতিগুলো দেখতে পাচ্ছি, গতিগুলো কি ভাইয়া একরকম? তুমি নিজে একটু ভাবো তো, তোমার যে শোয়ার রুমে যে ফ্যানটা ঘুরতেছে, তোমার ঘড়ির কাঁটা ঘুরতেছে, তুমি যে চলাচল করতেছো, তোমার বাড়ির পাশ দিয়ে যে গাড়ি চলাচল করতেছে, তারপরে আমাদের পৃথিবী সূর্যকে যে কেন্দ্র করে ঘুরছে, ভাইয়া এই গতিগুলো কি একই রকম? একটু ভাবো, একটু নিজে নিজে বোঝার চেষ্টা করো। একই রকম না, ভিন্ন ভিন্ন গতি না। তো চলো, গতিকে সাধারণত পদার্থবিজ্ঞানে 5 ভাগে ভাগ করা হয়েছে, তো আমরা 5 ভাগ দেখি। টাইপ 1 নাম্বার গতি হচ্ছে সরলরৈখিক গতি। ভাই, সরলরৈখিক গতি কি? কোন বস্তু যদি সরলরেখা বরাবর চলে তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরেখাটা কি? সোজাসুজি। ভাইয়া এখানে দেখো, একটি বস্তু রয়েছে, বস্তুটিকে যদি ধাক্কা দেওয়া হয় বা উপর থেকে ফেলা হয় তাহলে ভাইয়া কি করবে? সে সরলরেখা বরাবর চলবে না? অবশ্যই সরলরেখা বরাবর চলবে। অর্থাৎ কি হবে? বস্তুর অবস্থান পরিবর্তন হবে না। তাহলে সে যদি সরলরেখা বরাবর চলে তাহলে সেটা কি? সেটা হচ্ছে সরলরৈখিক গতি। ভাইয়া ঠিক আছে, যদি সরলরেখা বরাবর চলে বা উপর থেকে নিচে পড়ে, যদি উপর থেকে নিচে পড়ে তাহলে তো সরলরেখা বরাবর পড়বে, তাই না? তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। ভাইয়া ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে ঘূর্ণন গতি। ভাইয়া, ঘূর্ণন গতি, তো ঘূর্ণন বলতে আমরা কি বুঝতেছি ভাইয়া? ঘূর্ণন মানে কি? ঘুরবে না? ঘূর্ণন মানে ঘুরবে। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞা আমরা কি দিতে পারি? কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই কক্ষপথ বজায় রেখে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ভাইয়া একটু খেয়াল করো, তোমার যে ফ্যানটি রয়েছে, ফ্যানটি কি যেদিক সেদিকে ঘুরতে পারতেছে না? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই
ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে না, সেটা তাহলে কি, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ভাইয়া আবারও বলতেছি, ঘূর্ণন গতির সংজ্ঞাটা কি? কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই কক্ষপথ বজায় রেখে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ভাইয়া বুঝতে পারছো? উদাহরণ দিলাম, উদাহরণ কি দিলাম? তোমার রুমের ফ্যান। ভাইয়া ঠিক আছে, বুঝছো? বুঝছো না? তারপরে রয়েছে তোমার কি, তারপরে রয়েছে তোমার চলন গতি। চলন গতির সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো ভাইয়া? চলন মানে কি, চলতে থাকবে না ভাইয়া, চলতে থাকবে, সেটা হচ্ছে চলন গতি। কোনো বস্তুর সকল কোণা একই সময় একই দিকে যদি চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। ভাইয়া এখানে দেখো, এই যে এখানে যে বস্তুটি রয়েছে, বস্তুটিকে যদি বল প্রয়োগ করা হয় বা ধাক্কা মারা হয়, তাহলে কি করবে? সামনে এগিয়ে আসবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই সামনে এগিয়ে আসবে। তো ভাইয়া তার কি অর্ধেক আসবে, না এক টুকরো আসবে, না একটি তার ক্ষুদ্র অংশ আসবে? বলো তো দেখি, সবটুকু অংশ আসবে না? অবশ্যই সবটুকু অংশ আসবে। তাহলে বস্তুটি সকল কোণা একই সময় একই দিকে একই পথ অতিক্রম করবে, সেটা হচ্ছে চলন গতি। ভাইয়া আবারও বলছি, চলন গতির সংজ্ঞাটা কি দেব? যদি কোনো বস্তুর সকল কোণা একই সময়ে একই পথ অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। ভাইয়া বুঝছো? তারপর রয়েছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি জানো না রে ভাইয়া? পর্যায়বৃত্ত মানে কি? বারবার বারবার না, পর্যায়বৃত্ত মানে কি? বারবার। তাহলে যদি পর্যায়বৃত্ত গতি হয়, তাহলে বারবার সেই গতিটা একই রকম হবে। ভাইয়া বুঝছো না? তো পর্যায়বৃত্ত কি? পর্যায়বৃত্ত একটা হচ্ছে ঘূর্ণন গতি। ভাইয়া এটিও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর সে ঘুরবে। ভাইয়া এখন দেখো তো, তোমার যে ঘড়ির কাঁটাটা রয়েছে, সে কি যে কোনো সময় ঘুরতেছে? না। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তুমি একটু তোমার ঘড়িটা দেখে চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সে নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে না? তাহলে সেটা হচ্ছে কি? পর্যায়বৃত্ত গতি। ভাই আবারও বলতেছি, পর্যায়বৃত্ত গতি কি? কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকবে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ভাইয়া বুঝছো? উদাহরণ ঘড়ির কাঁটা। ভাইয়া ঠিক আছে, বুঝলা? তারপর রয়েছে কি? সরল স্পন্দন গতি। ভাইয়া সরল স্পন্দন গতিটা কি বলবো? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র হয়ে কেন্দ্র দুই পাশে স্পন্দিত হয়ে যে গতি সৃষ্টি করে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। ভাইয়া আবারও বলতেছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিন্দু দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়ে যে গতি সৃষ্টি করে, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কি দিতে পারো? ধরো তোমার রুমে একটা সুইচ ঝুলতেছে ভাইয়া, বুঝছো? বা যদিও না থাকে, তুমি তোমার বাসায় একটা কিছু পাথর বা কোনো একটা অংশ বা কলমটা তুমি সুতা দিয়ে বাঁধবা, যে কলমটাকে তুমি যদি এরকম করো ভাইয়া, যদি এরকম করো, তাহলে একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে ভাইয়া, কিন্তু এই পাশে বা এই পাশে আসছে না, নির্দিষ্ট বিন্দুর দুই পাশে যাচ্ছে। তাহলে সেটা কি? সরল স্পন্দন গতি। ভাইয়া বুঝছো? সরল স্পন্দন গতির বেলায় একটা তোমার কি থাকবে? একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একে সাম্য বিন্দু বলা হয়, আর এই বিন্দুটাকেও সাম্য অবস্থা বলা হয়। ভাইয়া বুঝছো? তারপরে টাইপ 3 কি রয়েছে? স্কেলার ও ভেক্টর রাশি। ভাইয়া রাশি কি? আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। কি আমরা পরিমাপ করতে পারি? আমাদের দেহের ওজন, উচ্চতা, তাপমাত্রা, তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব, কি আমরা পরিমাপ করতে পারি। বাট তোমাকে যদি বলে যে তোমার আনন্দ, দুঃখ, সেটাকে তুমি পরিমাপ করতে পারবা? পারবা না। তাহলে আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারবো তাকে আমরা রাশি বলবো। তো ভাইয়া পদার্থবিজ্ঞানের সাধারণত রাশি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভাই এখন স্কেলার রাশিটাই বা কি আর ভেক্টর রাশিটাই কি? যে রাশির পরিমাপ করতে হলে শুধু মানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যে রাশি পরিমাপ করতে শুধু মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আবার ভাইয়া এখন দেখো, কোনটা শুধু মানের প্রয়োজন হয় আর কোনটার বা দিকেরও প্রয়োজন হয়, আবার মানের প্রয়োজন হয়। ভাইয়া এখন তোমাকে যদি বলে, তোমার উচ্চতা কত ইঞ্চি বা কত প্রভৃত, তুমি কি বলবা? তুমি কি বলবা? 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। তো ভাইয়া দেখো, 5 ফুট 3 ইঞ্চি, তাহলে তোমার কি হচ্ছে? তোমার মানের পরিবর্তন হচ্ছে না, তোমার মানের প্রয়োজন হচ্ছে। আর এটা কি হচ্ছে? তোমার দিক পরিবর্তন হচ্ছে না। তোমার উচ্চতা কোন দিকে? অবশ্যই নিচ থেকে উপর দিকে। তাহলে সেটা কি? সেটা তোমার দিকেরও প্রয়োজন হচ্ছে। যদি মান ও দিকের উভয়ের প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর তাহলে স্কেলার
স্কেলার কোনটা ভাই? এখন দেখো তাপমাত্রা, ধরো যে আজকে তাপমাত্রা রয়েছিল 37°C অর্থাৎ 60°C। ভাইয়া এখানে দেখো শুধু মানের প্রয়োজন হয়েছে না, কিন্তু এখানে কি দিকের প্রয়োজন হয়েছে? দিকের প্রয়োজন হয় না, তাহলে সেটা কি স্কেলার রাশি। ভাইয়া তোমার যদি এখন ভরটা পরিমাপ করি, ভরটা ধরো যে তোমার ভর হচ্ছে 40 কেজি, বাট ওজন না, যেটা তুমি ওজন বলে থাকো সেটা ওজন হবে না, আসলে সেটা তোমার হবে ভর। ধরো যে 40 কেজি ভাইয়া, এখানে কি তোমার মানের প্রয়োজন হচ্ছে না? হ্যাঁ, তোমার মানের প্রয়োজন হচ্ছে, কিন্তু তোমার কি দিকের প্রয়োজন হচ্ছে না? দিকের প্রয়োজন হচ্ছে না, তাহলে ভাইয়া সেটা কি? সেটা হচ্ছে স্কেলার রাশি। তো ভাইয়া বুঝছো স্কেলার ভেক্টর? আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবো ভাইয়া, ঠিক আছে? তো টাইপ 3 পর্যন্ত বুঝছো ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো না? বুঝছো ভাইয়া। আর যদি না বুঝে থাকো, যদি প্রয়োজন হয় তুমি 10 বার ভিডিওটা দেখো ভাইয়া, বুঝছো? যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তুমি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কেন তুমি তোমার পরিবারের হাসি যেন ফুটাইতে পারো সেরকম ভাবে তুমি দেখো, তুমি যেন সমাজে উচ্চ ভাবে বসবাস করতে পারো, বা তোমার পরিবার যেন সমাজে তোমাকে গর্বিত করে রাখতে পারে ভাইয়া, ঠিক আছে? অবশ্যই তোমাকে বারবার করে ভিডিওটা দেখা লাগবে। তারপরে রয়েছে টাইপ 4 ভাইয়া, দূরত্ব ও সরণ। ভাইয়া এইটুকু খুব ভালোভাবে তোমাকে মনোযোগ দিয়ে দেখা লাগবে। কেন? দূরত্ব ও সরণে আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকেই এই প্রশ্নটা যদি থাকে উত্তর ভুল করে ফেলি। তো ভাইয়া সরণটা কি আর দূরত্ব কি আমরা মনোযোগ দিয়ে একটু শুনবো, আর প্রয়োজনে আমরা খাতা কলম নিয়ে এটা নোট করে নেব, যেন চিরকাল মনে থাকে ভাইয়া, ঠিক আছে? তো দেখো দূরত্ব কি আর সরণ কি, তুমি যতটুকু পথ অতিক্রম করবা সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার দূরত্ব ভাইয়া, ঠিক আছে? বুঝলা? আর সরণটা কি? সরণটা হচ্ছে তোমার পূর্ব অবস্থা থেকে শেষ অবস্থার যে মধ্যবর্তী সরলরেখার পার্থক্য, সেটা হচ্ছে তোমার সরণ। তো ভাইয়া আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি ভাইয়া। তো দেখো একটু মনোযোগ দাও, চিত্রটা একটু মনোযোগ দাও ভাইয়া। এই যে তুমি এখানে ধরো যে দাঁড়ায় আসো, তো তুমি একটা বাইক নিয়ে ভাইয়া বা সাইকেল নিয়ে তুমি এই যে এখানে আসলা ভাইয়া, এখানে মোট তোমার কতটুকু পথ অতিক্রম করলা ভাইয়া? এখানে তুমি 2 কিলোমিটার, আর এখানে তুমি ভাইয়া এখানে তোমার 3 কিলোমিটার। ভাইয়া তুমি এখন তোমার দূরত্ব কতটুকু পরিবর্তন করলা ভাইয়া? একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই যে তুমি এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত গেলা, আবার এই পাশে তুমি 3 কিলোমিটার পর্যন্ত গেলা ভাইয়া, তাহলে তুমি কতটুকু পথ অতিক্রম করলা? অবশ্যই 5 কিলোমিটার। 5 কিলোমিটার না, কিন্তু ভাইয়া তোমার সরণটা কত দেখো ভাইয়া। এই যে সরণটা কি? সরণটা হচ্ছে তোমার পূর্ব অবস্থা থেকে শেষ অবস্থার যে সরলরৈখিক দূরত্বের পার্থক্য, সেটা হচ্ছে ভাইয়া তোমার সরণ। তো দেখো এই সরলরেখা ভাইয়া, এই যে এইটুকু তুমি যদি হিসাব করো ভাইয়া, এইটুকু এই যে এখান থেকে, এই যে এখান থেকে তুমি এখানে ছিল না, শেষে তুমি এখানে হয়েছো, তাহলে এটা পূর্ব অবস্থা আর এটা হচ্ছে তোমার শেষ অবস্থা ভাইয়া। তো তোমার এখানে পার্থক্য কত ভাইয়া একটু দেখো। এই যে এখানে যে মোট 5 কিলোমিটার, ভাই এটুকু কি তোমার 5 কিলোমিটার হবে ভাইয়া? 5 কিলোমিটার হবে? হবে না, কম হয়ে যাবে ভাইয়া। তাহলে এটা হচ্ছে তোমার সরণ ভাইয়া। তাহলে সংজ্ঞাটা আমরা কি দেবো? কোনো বস্তুর পূর্ব অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত সরলরৈখিক যে পার্থক্য, সেটা হচ্ছে সরণ ভাইয়া। বোঝা গেল? সরণের একক কি ভাইয়া? সরণের একক হচ্ছে মিটার। আবার দূরত্বের একক কি? দূরত্বের একক ভাইয়া মিটার। ভাইয়া বুঝলা? ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার যদি না হয় ভিডিওটি প্রয়োজন 10 বার দেখো ভাইয়া, কিন্তু তোমাকে বুঝাই লাগবে ভাইয়া, কারণ তোমার পরিবারে তোমাকে হাসি ফুটাইতে হবে ভাইয়া, ঠিক আছে? তারপর টাইপ 5 এ কি রয়েছে? দ্রুতি ও বেগ। ভাইয়া দ্রুতি কি আর বেগটা কি ভাইয়া? দ্রুতি কি আর বেগ কি? সময়ের সাথে দূরত্বের পার্থক্যের হারকে বলা হয় তোমার দ্রুতি, কিন্তু বেগটা কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় তোমার বেগ ভাইয়া। এই যে দেখো একটু মানে আগের চিত্রটা দেখার চেষ্টা করো ভাইয়া, যে আগের চিত্রটা তুমি কতটুকু পথ অতিক্রম করেছো ভাইয়া? অবশ্যই 5 কিলোমিটার না ভাইয়া? কত কিলোমিটার? 5 কিলোমিটার ভাইয়া। তাহলে কি তুমি 1 সেকেন্ডে চলে গেলা, না হাওয়ায় উড়ে গেলা, না তোমাকে ফেরেশতা নিয়ে গেল, না তোমাকে ভূতে নিয়ে গেল? তুমি নিজেই তো গেলা ভাইয়া না? তুমি যদি 5 কিলোমিটার পথ অতিক্রম করো, তাহলে তোমার একটা লম্বা সময়ের প্রয়োজন, তাই না? না হলে তো তোমার আধা ঘন্টা লাগবেই। তুমি যদি 5 কিলোমিটার যাও কমপক্ষে, তুমি যদি বাইকও নিয়ে যাও, না হলে তোমার আধা ঘন্টার কাছাকাছি লাগবে ভাইয়া। এখানে দেখো সময়ের সাথে তুমি পথ অতিক্রম করলা না, সময়ের সাথে এই যে সময়ের সাথে এই দূরত্ব তুমি
অতিক্রম করলা, তাহলে সময়ের সাথে যে দূরত্ব অতিক্রম করলা সময়ের সাথে, তাহলে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় ভাইয়া দ্রুতি। ঠিক আছে ভাইয়া, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার তো? নাহলে আবার দেখো ভিডিওটি। তারপরে রয়েছে বেগ। বেগটা কি ভাইয়া? সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে বলা হয় বেগ ভাইয়া। এই যে আবারও দেখো চিত্রটা, এই যে এটা তো আমার সরণ না ভাইয়া, এই যে সরণটা, তো এই সরণটা তুমি অবশ্যই এখানে যত সময় লাগছে অবশ্যই তোমাকে অতটুকু সত্য ওই সময়টা লাগছে। বা তুমি এখানে যে এদিক দিয়ে আসছো, এখানে 5 মিনিট লাগছে আর তুমি এখানে 3 মিনিট লাগছে ভাইয়া, এটা কি হয়েছে? সম্ভব? সম্ভব না ভাইয়া। তুমি এটুকু গেছো, তারপর তো তোমার স্মরণ এটুকু হয়েছে ভাইয়া, বুঝছো না? বুঝছো? তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হারকে বেগ বলা হয় ভাইয়া। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? এই যে স্মরণের সাথে সময়ের পরিবর্তন না, তাহলে এই যে দেখো স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মরণকে আমরা এম দিয়ে, না এককটা কি? এম। আর তোমার সময়ের একক কি? অবশ্যই সেকেন্ড, না সময়ের একক ভাইয়া সেকেন্ড। তো এই যে এম বাই এস, তাহলে আমরা এরকম লিখতে পারি না? এম বাই এস, বা এরকম লিখতে পারি না ভাইয়া? এম ইনভার্স 1, পারি তো? তাহলে স্মরণের বা দূরত্বের একক কি ভাইয়া? না সরি, দ্রুতি ও বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ভাইয়া, বুঝছো? তারপরে রয়েছে আমাদের ত্বরণ ও মন্দন। ভাইয়া ত্বরণটা কি আর মন্দনটা কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। আর মন্দনটা কি? সময়ের সাথে বেগ হ্রাসের মানকে মন্দন বলা হয়, বুঝছো ভাইয়া? আবারও বলতেছি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর সময়ের সাথে বেগ হ্রাসের মানকে বলা হয় মন্দন ভাইয়া। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার ভাইয়া, বুঝছো? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ত্বরণকে প্রকাশ করা হয় এ, কিন্তু মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো ভাইয়া? কিন্তু মন্দনের মানটা আসবে মাইনাসে আসবে ভাইয়া, তাহলে সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার মন্দন ভাইয়া, বুঝছো? তবে সূত্রগুলো আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব, আর তোমার যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে আলোচনা করবো। তোমাদের শুধু বেসিকটা দেবো, বুঝছো? বেসিকটা যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। কিন্তু তোমাকে যদি সবটুকু দিয়ে দিই, তোমার আজকে ঢুকবে, আবার 5 সেকেন্ড পরে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হয়ে যাবে, তাহলে কি লাভ হইলো? আমার পরিশ্রম ব্যর্থ, তোমার পরিশ্রম ব্যর্থ। তাহলে আজকে এইটুকু বুঝো, তারপরে তোমার গাণিতিক নিয়ে আলোচনা করবো। তো চলো ভাইয়া, এবার আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করি ভাইয়া। এখানে তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু বসা লাগবে ভাইয়া। আর তুমি যদি খাতা কলম না নিয়ে বসো, তাহলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবা না, কিছু শিখতে পারবা না। তুমি যতই মুখস্থ করবা ততই ভুলিবা, আর তুমি যত লিখিবা প্র্যাকটিস করিবা তত বেশি শিখাবা। এটা আমাদের এক বিজ্ঞানী বলছিল না? অবশ্যই সেটাই মেনে চলা লাগবে। তাহলে খাতা আর কলম নিয়ে রেডি হয়ে যাও। তো ভাইয়া, এই যে আমরা যে সমীকরণ নিয়ে আলোচনা করব, সমীকরণ বলতে বোঝে সূত্র গঠন। তো আমাদের কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাদের জানা লাগবে। তো চলো দেখি ভাইয়া। এই যে অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু নোট করা লাগবে ভাইয়া। ইউ হচ্ছে আদি বেগ। আদি মানে কি? আদি মানে হচ্ছে আগের। তারপর ভি হচ্ছে তোমার শেষ বেগ, অর্থাৎ তোমার যে শেষের বেগটা ভাইয়া, বুঝছো? তারপর টি হচ্ছে তোমার সময়, তোমার যে দূরত্ব অতিক্রম করতে যে সময়টুকু লাগছে সেটা হচ্ছে তোমার সময়। এস হচ্ছে তোমার ভাইয়া সরণ বা ভাইয়া দূরত্ব ভাইয়া, বুঝছো? তোমাকে যদি বলে তোমার দূরত্ব কত, তাহলে এস দিয়ে প্রকাশ করবো ভাইয়া, ঠিক আছে? তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে তোমার, তারপরে কি রয়েছে? এ হচ্ছে তোমার ত্বরণ। কি ত্বরণে আরেকটা কি নাম রয়েছে? যদি মাইনাসে আসে ভাইয়া, এই তো ভুলে গেছো, এই কারণে আমাদের এগুলা মনে রাখা লাগবে ভাইয়া, বা হচ্ছে মন্দন ভাইয়া, ঠিক আছে? তারপর আর কি রয়েছে? তারপর আর কিছু কি রয়েছে ভাইয়া? একটু দেখি, না এগুলোই ভাইয়া। আর যদি থাকে তাহলে পরে নিয়ে আলোচনা করতেছি। তো এগুলো আমরা এবার একক দেবো ভাইয়া। এই যে বেগের একক কি ভাইয়া? আগে বললাম না, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে শেষ বেগ এটাও হবে মিটার পার সেকেন্ড। আর সময় তো তোমরা তো জানো, সময় কি? সময় তো অবশ্যই সেকেন্ড এস।
আর সরণ বা দূরত্ব, তাহলে কি ভাইয়া তুমি কত মিটার না কত কিলোমিটার, ভাইয়া একক কিন্তু তোমার মিটারে দেওয়া লাগবে, তোমাকে যদি কিলোমিটারে দেওয়া থাকে তোমাকে মিটারে করা লাগবে ভাইয়া, ঠিক আছে। তারপর এ এ হচ্ছে তোমার কি একক, কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ভাইয়া এবার আমরা সূত্রগুলো দেখার চেষ্টা করি ভাইয়া। এই যে আমার কলমে ডিস্টার্ব দিচ্ছে, এই কারণে লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না ভাইয়া, ঠিক আছে। এই যে আবার বলতেছি, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। ইউ হচ্ছে আদি বেগ, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভি হচ্ছে শেষ বেগ, একক মিটার পার সেকেন্ড। টি হচ্ছে সময়, একক হচ্ছে সেকেন্ড। এস হচ্ছে তোমার সরণ বা দূরত্ব, একক হচ্ছে মিটার। ভাইয়া এস আর এস এর মধ্যে পার্থক্য রয়েছে, এটা হচ্ছে তোমার প্রতীক আর বাট এটা হচ্ছে একক ভাইয়া, তাহলে পার্থক্য রয়েছে। আর সরণ দূরত্বের একক হচ্ছে মিটার ভাইয়া, আর এই হচ্ছে তোমার ত্বরণ বা বন্ধন, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ভাইয়া আমরা আবার সমীকরণগুলো চেষ্টা করি। সমীকরণ 1 নম্বর হচ্ছে ভি সমান সমান, এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি ভাইয়া। তারপরে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তারপরে এস সমান সমান ভিটি, তারপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ভাইয়া মূল সমীকরণ কিন্তু হচ্ছে তোমার এই পাঁচটা নিয়ে তুমি কিন্তু এই যে তোমাকে যদি বলো সময় বের করো, শেষ বেগ বের করো, আদি বেগ বের করো, সরণ বের করো, ত্বরণ বের করো, মন্দন বের করো, তুমি কিন্তু এগুলোর মাধ্যমে বের করতে পারবে। যেমন এখানে দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি। ভাইয়া তোমাকে যদি বলে এখানে যে তোমার কি বলবে, তোমার যে ত্বরণ কত, ত্বরণ কি এটা না, ত্বরণ কি এটা না, তাহলে আমরা এই দুইটা রাশি যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে চলে আসবো এটি। তাহলে এই যে ভিটা এই পাশে যাবে না, ভি হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগটা তোমার বড় হবে না ভাইয়া, তাহলে বড়টা আগে দিব। আর ইউ কি, ইউ হচ্ছে আদি বেগ, তাহলে আদি বেগটা তোমার ছোট না, তাহলে এটা পরে দিব। তাহলে আমরা এ সমান কি লিখতে পারবো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এটি সমান কি লিখতে পারবো, ভি মাইনাস ইউ। ভাইয়া কলমে কিন্তু লিখতেছে না, তুমি একটু আমার কথাগুলো শুনে তুমি নোট করে নাও। এই যে এখন আমাদের মান কিসের প্রয়োজন ভাইয়া, এ এর মান না, তাহলে টিটা এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে যায় কি হবে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এ সমান কি লিখতে পারবো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই যে ভাইয়া সমীকরণ, মূল সমীকরণ কিন্তু হচ্ছে আমাদের এই পাঁচটার মাধ্যমে তুমি কিন্তু মানগুলো বের করা লাগবে। তাহলে ভাইয়া এই 5টি সমীকরণ তোমাকে একদম থরদস্ত করে মুখস্থ করা লাগবে, এখানে কিন্তু কোনো ছাড় বা সুযোগ নাই ভাইয়া, তোমাকে একদম থতস্থের মতো মুখস্থ করা লাগবে এই 5টা সমীকরণ। আর এই যে এইগুলা কোনটা কার একক আর কোনটা কার প্রতীক ভাইয়া, এগুলো তোমাকে মুখস্থ করা লাগবে, মনে করা লাগবে। তুমি অঙ্ক করার সময় জেনেও দেখে বলে দিতে পারো এটা কি হবে ভাইয়া, তাহলে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে এবার আমরা আলোচনা করবো ভাইয়া পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেছিল, অবশ্যই গ্যালিলিও আবিষ্কার করেছিল। তার সূত্র রয়েছে 3টি ভাইয়া, তো চলো দেখি তার পরন্ত বস্তুর সূত্রগুলা। বস্তুর সূত্র ভাইয়া একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে পথ অতিক্রম করবে। কি বলছে প্রথম সূত্র ভাইয়া, স্থির অবস্থান মানে যে থেমে ছিল, এই থেমে থাকা অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে পথ অতিক্রম করবে। বুঝছো ভাইয়া 1 নম্বর সূত্র, বুঝছো না, ক্লিয়ার? তারপরে দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ভাইয়া বুঝছো, আবারও বলতেছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তারপরে তৃতীয় সূত্র ভাইয়া কি, তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো ভাইয়া, ক্লিয়ার?
ক্লিয়ার। তো এবার আমাদের যে গাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেটা দেখি ভাইয়া। গাণিতিক সূত্রগুলো একদম সহজ ভাইয়া। এই যে এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, এই তিনটা শুধু কোন তিনটা, এই তিনটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই সূত্রগুলো অটোমেটিক হয়ে যাবে ভাইয়া। তো এবার আমরা আলোচনা করব পরন্ত বস্তুর গাণিতিক সূত্র নিয়ে ভাইয়া, ঠিক আছে? তো গাণিতিক সূত্রগুলো অবশ্যই তুমি নোট করে নেওয়া লাগবে, অবশ্যই তুমি নোট করে নাও ভাইয়া। ভাইয়া পরন্ত বস্তুর সূত্র মোট তিনটি রয়েছে গ্যালিলিওর। ভি সমান সমান ইউ প্লাস জিটি। ভাইয়া দেখো আমরা আগে কি পাইছিলাম গতির সমীকরণ, ভি সমান সমান কি পাইছিলাম, ভি সমান সমান ইউ প্লাস এটি ভাইয়া। এটা হচ্ছে তার ত্বরণ। কিন্তু তোমার ওপর থেকে যখন বস্তুটি পড়বে তাহলে কি তুমি ত্বরণ বের করতে পারবা? কেউ পারবে না, এটা সম্ভব না। তাহলে কিভাবে পড়বে? তার মহাকর্ষীয় ত্বরণ রয়েছে সেটার মাধ্যমে সে পড়বে। তাহলে সেই ত্বরণটা যদি আমরা এখানে প্রদান করি, আমরা তার সময়টা বা তার বেগটা বের করতে পারবো। এই জি এর মান হচ্ছে 9.8 ভাইয়া। কি 9.8? মনে রাখো, নোট করে নাও। জি এর মান হচ্ছে 9.8 ভাইয়া, ঠিক আছে? তারপর আরেকটি সূত্র হচ্ছে তোমার ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2GH। ভাইয়া দেখো এই যে ভি স্কয়ার সমান সমান কি ইউ স্কয়ার প্লাস 2GH। আমরা আগে কি দেখছিলাম গতির সমীকরণ, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2AS। এখানে এ ছিল তোমার, এ ছিল ত্বরণ বা মন্দন, আর এস ছিল তোমার সরণ ভাইয়া। কিন্তু দেখো এই যে পরন্ত বস্তু কোথা থেকে পড়বে? অবশ্যই উপর থেকে পড়বে না, না তোমার সরলরেখা বরাবর চলবে। কি সরলরেখা বরাবর চলবে না ভাইয়া, উপর থেকে পড়বে ভাইয়া। উপর থেকে তখন কি সরণ হবে ভাইয়া? তোমার তখন কি হবে? উচ্চতা হবে। কত উচ্চতা থেকে পড়লো? উচ্চতার ইংরেজি কি ভাইয়া? হাইট। তাহলে হাইট থেকে আমরা এইচ নিব ভাইয়া, ঠিক আছে? আর যেটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ত্বরণ ভাইয়া, ঠিক আছে? আরেকটা রয়েছে সমীকরণ রয়েছে, আরেকটা কি এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ভাইয়া। এই যে আগে কি ছিল? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ভাইয়া। তাহলে এর জায়গায় হইল জি। কেন হইল? তার মহাকর্ষীয় ত্বরণের কারণে ভাইয়া। কিন্তু উপর থেকে যখন বস্তু পড়বে তখন বাইরের কোন ত্বরণ কাজ করবে না ভাইয়া। তখন তোমার মহাকর্ষীয় যে ত্বরণটি রয়েছে সেটা তোমার সেখানে কাজ করবে ভাইয়া। তো মহাকর্ষণীয় জি এর মান কত? অবশ্যই 9.8 সবসময় তোমাকে মনে করা লাগবে। তো ভাইয়া আজকে এ পর্যন্তই, তোমাদের বেসিক ধারণা দিলাম। এই বিষয়গুলো তুমি যদি না বুঝতে পারো তুমি কিন্তু গতি অর্থাৎ পারবা না। এই বিষয়টা এত জরুরি, প্রয়োজন হয় তোমাকে 10 বার যদি দেখতে হয় তুমি তাই করো ভাইয়া। কিন্তু এই বিষয়গুলো তোমাকে খুব গুরুত্ব ও অনুসারে তোমাকে দেখা লাগবে। আর তুমি যদি এই অধ্যায় না পারো তাহলে তুমি কিছুতে পারবে না ভাইয়া, ঠিক আছে? এগুলো বুঝো। তারপর পরবর্তী ভিডিওতে তোমার গাণিতিক সমস্যা আর সমাধান কিভাবে করতে হয়, সৃজনশীল এমসিকিউ কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়, কখন কোন সূত্র প্রয়োগ করব আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব ভাইয়া, ঠিক আছে? তো সবাইকে আবারও সালাম, খোদা হাফেজ।